আমি পদ্মজা, লেখিকা ইলমা বেহেরোজ। কণ্ঠে আমি মাইশা। ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে। তার শরীর ঘেমে একাকার। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুলিশই টিকতে পারে না। সেখানে একটা মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। তার 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটিও বের করলো না। শারীরিক, মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ অব্দি করেনি। মনে হচ্ছে একটা পাথর পেটানো হয়েছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2-1 সেকেন্ড দেখলো। এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার টেনে মেয়েটির সামনে বসলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালোও না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো। বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়। ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে। চোখের চারপাশ গাঢ় কালো, চোখ দুটো লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থায় রেখে আবার প্রশ্ন করলো, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়। মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে মেয়েটির অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বাক ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করলো। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটির ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেললো। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত দিকে আসুন। ফাহিমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখন দেব না। পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতার রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি হীরা। হেমলতা বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাই না। তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাখান ভালো না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দিন না। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবেন, মোর্শেদের বড় ছেলেটারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ায়, গ্রামে কি আর সেরি নাই? একটা সেরিরে কেন সবার চোখে পড়বে? চাইলে কি সব পাওয়া যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরে চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপা কি স্কুলে যাইবো না? হেমলতা বিছনা ঝাড়াতে রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগে স্বরে বললেন, যাইবো কি? বলবি যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেললো। হেমলতার কড়া শাসন, আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছে অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্ম শরীর ভালো না, সারা রাত পেট ব্যথায় কেঁদেছে, থাকুক ঘুমাক। পূর্ণার কিশোরী মন বোঝা যায় পদ্মর কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না, ভোরে চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণার রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খতিয়ে খতিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছর পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে। হেমলতা সেজে গুজে স্কুলে যা পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। 3 দেয়ালের কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢোকেন। পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনের বলেন, মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদরে গলায় ডাকলে, পদ্ম, এই পদ্ম। পদ্মজার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই,
মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে। হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়া করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস। খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আমার পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে গেলেন। পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে গেল। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা নাকি বাকি বোনদের আদর করলে তাকে করে না। কথা অব্দি বলেন না। দুবার মাকে জিজ্ঞাসা করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা, বলো না। হেমলতা তখন চুপচাপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস। অনেক পড়তে হবে তোর। ব্যাস এইটুকুই, এর বেশি কিছু বলেন না হেমলতা। পর্বতার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোয়ায় সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনা শত ছিঁড়ল। দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতে বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে আনন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা গ্রামে অন্ধকারে তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদুস্বরে ডাকলো, আম্মা, আম্মা, আয় টর্চ নিয়ে আয়। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। ওকে দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ির অন্ধকার কেন? বাত্তি টাত্তি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ, আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন, হাতে হারিকেন। হানিফ সবকটা দাঁত বের করে হাসেন, বলল, আমি। আয়, ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকলো, বলল, তোমার সেরিগুলান কই? আছে, রুমেই পড়ছে। এই আন্ধারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এ বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয়। অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামো? না, তোমার সরাইখানাতে যাই হবো। কথাটা রসিকতার ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন। সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এ বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলেন না। আজই এই লুকোচুরির ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘন্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে, তোরা কোনো কথাই শুনিস না আমার। পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকে পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বললে হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে বললেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফুপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস? মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালের যুদ্ধে নিহত হয়। দুজনেই টকবকে যুবক ছিল। আর একজন 8 বছর বয়সে কালেরা রোগে গত হয়।
বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশতি রাতের রূপ নেয়। রাতের এই নির্জন প্রান্তের ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা শুরু করেছে। হেমলতার পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সেদিন সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াতে ছিল না নানা বাড়ি? খালামণি, ভাই বোনেরাও এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই। হারিকেন জ্বালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে? কে ওখানে? আমি। চিরপরিচিত সেই কণ্ঠ। চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, গায়ে চাদর। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা দুহাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসমি রোগ আছে। এ রোগ অল্প চলাফেরাতে শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদের ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে, কখনো কাক ডাকা ভরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লি এমফাইসমি রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানেও খুব আসক্ত ছিলেন। ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুতক্রমে আক্রমণ করেছে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানালার বাইরে চোখের দৃষ্টি, জ্যোৎস্না গেলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরনো ঘটনা শুনতে। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরই হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠ খাদে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার সামনে বসলো। পদ্মজা তৈরি ছিল তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে, সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10 ছিল। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত ছিল। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন, আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানেই ছিলেন। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিলে, তাই বাকিদের সাথে যেতে পারেনি। তখন ঘুম ভাঙলো, আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রমে হতে কানে ভাসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ল। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কে হানিফকে বড্ড টানে। আয় তো আমার ঘরে আয়। সহজ সরল পদ্মজা, শিশু হলো পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপন নেই সেখানে। অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানলো। পদ্মজার রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয়, তোর লোকে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে ডাকে কাছে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থেকে সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছা করছে। মোচড়াস কেন সেরি? শান্তিমতো বইয়া থাক। মামা মেলা থাইকা সাজনার জিনিস কিনা দিমু। হানিফ শক্ত করে দুহাত ধরে রেখেছে পদ্মজার। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা, আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাবো মামা, ব্যথা পাচ্ছি আমি। হানিফ হাতের বাঁধন নরম করে আদরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজ আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক সেরকমই অনুভূত হলো পদ্মজার। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে বিতর্ক কণ্ঠে বলল, মামা দরজা খুলে দাও। কেন, আমি তোরে যাইতে কইছি? হানিফের কর্কশ কণ্ঠের ধমক পদ্মজা কেঁপে ওঠে। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব।
হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎবাবা কানে শুনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত বেঁধে ফেলে। পদ্মজার দু চোখে পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ। সে সিগারেটের জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছা করে। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নিঃশংস চিহিংসে। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেটের 2 আঙুল মেঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চেপে ধরে। পদ্মজা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হেমলতা 2 হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন। পদ্মজা কাঁদতে কাঁদতে, আম্মা, আমি তখন খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি তোমাকে খুব ডাকছি আম্মা, তুমি আসো নাই। পদ্মজার কথাগুলো হেমলতার বুকে রক্তাক্ত করে দেয়। এই যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংস। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ তার আর দেখা অত্যাচারী পাকিস্তানের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক বাকরুদ্ধ। শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে। সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষিত হয়নি। বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজার পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়েছে। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি। হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। ততদিন হানিফ দেশ ছেড়ে চলে গেছে। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে তখন হেমলতা প্রশ্ন করেছিলেন, পা এমন ভাবে পড়লো কি করে? পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, চুলার লাকড়িতে আগায় পা লাগিয়েছিল। কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল, সাথে অনেক যুক্তি। তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই 6 বছর লুকিয়ে কতবার কেঁদেছে, সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে। হেমলতা মেয়ের নিশ্চুপ দেখে মাথা ঘামাননি, কারণ পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হয়। তার জীবনে অসচ্ছল বলতে কিছু নেই, সবই সাদামাটা সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কতই কষ্ট, বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে। কত বড় ঘটনা লুকিয়েছিল। মেয়ের কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়। কথাটি নিজের মেয়েকে দেখেই মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন, পাটা দেখি। পদ্মজা বা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে। রঞ্জে রঞ্জে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো। কথাটা কত সহজ করে বলেছেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দার রুম থেকে বড় ঘরে ঢুকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠে দাঁড়ান। উঠোনের একপাশে শক্ত পাথর আছে। ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলঙ্গি দেখা যাচ্ছে, মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে। অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পা দিয়ে রুমে ঢুকতে যাবে, তখনই পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো, আম্মা। আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ হয়েছে, শুনেছিস না বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর পুঁতে ফেলেছে। আনন্দপুর এই একটা মানুষ এত নৃশংস। আমি তখন ঢাকায় পড়তাম। বাড়ি এসে জানতে পারি ঘটনা। আমার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যাই, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রতিটা বাক্য! হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুলঙ্গি বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। আপা, স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো। যাব। তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী, ছদ্মনাম। গ্রীষ্মকাল বিদায়ের 3 সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্রোতস্বিনী। ঘোলা জলে একটান স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরির ধার দিয়ে রুমে ঢুকে পড়লেন। পদ্মজা কাঁপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরপরই স্কুল থেকে ফিরে নামাজ পড়ে খেতে বসলো। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্ম, আপা কই? হিমেলের কণ্ঠ। কি হয়েছে মামা? জবাব দিল পদ্মজা। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো, আপা, এই আপা। হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হিমেল হেমলতাকে দেখে হাউমা করে কেঁদে উঠলো। আপা, ভাইজান খুন হইছে, রাইতে কে জানি মাইরা ফেলেছে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লো। পদ্মজা তৎক্ষণাৎ সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন, অথচ তার চমকানোর কথা ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন? পূর্ণা প্রেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান।
হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে, কথায় কথায় খুব কাঁদে। সেখানে তার ভাই খুন হয়েছে। 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে, তবুও এখন ভয় পাচ্ছে খুব। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছেই শহর থানা। পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব। নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে। তার মনে হচ্ছে সেও খুন হবে। খুব বেশি ভীতপূর্ণ। পদ্মজার শরীর কাঁপতে থাকে। চোখে ভাসছে হেমলতার পুলিশকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথার ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমার দেখে রাখিস বোন। বাড়ি ভর্তি মানুষ, আরো মানুষ আসছে। হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন ফর্সা রঙের 2জন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন। খেয়াল করে দেখেন 2জন মহিলা তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতার তো কান্নাই পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু দেখছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতার তা দেখে শান্তি লাগছে। এমন শান্তি অনেকদিন পাওয়া হয় না। পদ্মজা সেখানে উপস্থিত হয়। হেমলতার নজরে পড়ে। ভীত চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি। চারদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক তাকিয়ে দেখতে হেমলতা এগিয়ে আসেন। চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন। পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে। গোয়াল ঘরে ঢুকে। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘরের থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। এরপর নদীতে ফেলা হয়েছে। লঞ্চঘাটে তার লাশ ভেসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা দীর্ঘশ্বাস ফেলে। মানুষের ভিড়ও কমে গেছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো। হেমলতার পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসিটা দেখলেন হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার কাছে এসে কিরমির করে বলেন, তুই খুন করেছিস? তোমার কেন মনে হচ্ছে এমন? হেমলতার কণ্ঠ স্বাভাবিক। অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে খুব ভয় পেয়েছে। যদি নানু পুলিশকে বলে দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাতে তুই আইসিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। আসছিলাম। হেমলতার নির্বাকের স্বীকারোক্তি। কেন মারলি আমার ছেলেরে? তোর কি ক্ষতি করছিল? আসছি বললেই আমি খুন করছি? এত রাইতে তুই কার জন্য আসবি? কোন দরকারে আইবি? আমি তাকে মারতেই যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে। হেমলতা চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠলো। অস্পষ্ট কণ্ঠে বলল, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন স্বরে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান। শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে দিয়ে দেখলেন হেমলতাকে। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে। মায়ের অতীতে কি ঘটেছিল? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলে খনিকে কেন মা ছাড়ে না? নানু কেন ছাড়লো? মেয়ে বলে নাকি অন্য কারণে? কোনো উত্তর নেই। এসব ভাবলে উল্টো মাথা ব্যথা করে। অন্য 8-10টা পরিবারের মতো কেন না তার? নাকি গোপনে সব পরিবারই এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে প্রশ্ন করেছিলেন পদ্মজাকে। পদ্ম, জি আম্মা। আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করলো। তাহলে শেষ সাথে মামার কাছে কেন গিয়েছিল আম্মা? হেমলতা জবাবে দেননি। খাওয়া ছেড়ে উঠে যান। পদ্মজার ভাবনা সুতো কাটলো। কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজার ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকানো। এই সিঁড়ি যায় আনতে। পদ্মজার কান্না পায়। খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ি চলে যায়। কয়েক মাস পর পদ্মজাকে মেট্রিক পরীক্ষা। 3 বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অব্দি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ে বকবক করে যাচ্ছে। স্কুল যাওয়া অব্দি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধহয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর না। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খারাপ। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে। লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর 4জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছিস আজ? পদ্মজার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়ি তো শুদ্ধ ভাষায় কথা কইলে বাড়িও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো। সে আনন্দপুরের মাতব্বরের বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। পরিবারের 2-3জন সদস্য ছাড়া। আর পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া।
তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন, উনিও বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে না, আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে, শোন, কাল আমার বাড়িতে নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো, কেন আসবে, কোন নায়িকা? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসব কোনো আগ্রহ পাচ্ছে না, পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদাকালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায়, তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন করল, কোন নায়ক নায়িকা আসছে, বলো না লাবণ্য আপা। দাঁড়া মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো, তারপর মনে হতে বলল, লিখন শাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্যে ছিল লিখন শাহ। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মাইর সাথে।